হ্যালো গাইজ, আজকে আমরা 2025 সালের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে তারই 100% সাজেশন বা কমন নিয়ে চলে এসেছি। প্রাকৃতিক ভূগোল। আজকে আমাদের হচ্ছে প্রাকৃতিক ভূগোল পার্ট এ। নেক্সট পার্টে আমরা পার্ট বি তে অর্থাৎ অর্থনৈতিক ভূগোলটা নিয়ে আসবো। তো প্রথম তোমাদের 5 মার্কের 5×7=35। হ্যাঁ, 7 মার্কের প্রশ্ন আসে 5 মার্ক। 7 মার্কের প্রশ্ন আসবে 5টা, 7 × 5, টোটাল 35। 35 এমসিকিউ আর 35 থাকবে বড় প্রশ্ন। তো এতেই তোমাদের মানে ভেঙে ভেঙে থাকবে 5+2 বা 3+4 বা 4+2+1, এইভাবে মোট 7 মার্কে কোনো কোনো প্রশ্ন আসবে না, 7টাকে ভেঙে ভেঙে আসবে। 3+4 হতে পারে, এই হচ্ছে ব্যাপার। আজকে আমি যেটা আলোচনা করবো সেটা হচ্ছে প্রাকৃতিক ভূগোলের প্রশ্ন। প্রথম যে প্রশ্নটা 100% আসবে সেটা হচ্ছে সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে ও সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। আমার মনে হচ্ছে ক্ষয়টাই দিবে, তাও তোমার সঞ্চয়টা পাশাপাশি দেখে রাখবে। তো ক্ষয়টা আমার ইউটিউব এসএস জিওগ্রাফি মাস্টার চ্যানেলে তোমার এই ভিডিওটা পাবে। সঞ্চয় কার্যের ফলে কি কি ভূমিরূপ লিখবে। তো সমুদ্র তরঙ্গ বাহিত যে নুড়ি বালি কাকড়গুলো সমুদ্র কূলে এসে সঞ্চিত হবে, তখন তার ফলে কি কি ভূমিরূপ সৃষ্টি হয়। প্রথমে হবে সৈকত ভূমি বা বেলাভূমি, তারপরে আসবে আমাদের টম্বেলো, স্পিট, হোপ, হ্যাঁ, পুরোদেশীয় বাঁধ। তাহলে 5টা তোমরা পয়েন্ট দেবে। সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে যদি সৃষ্ট ভূমিরূপ দেয়, তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে সৈকত ভূমি বা বেলাভূমি। তারপরে আসবে আমাদের অনুদেশীয় তটভূমি, তারপরে আসবে টম্বেলো, তারপরে স্পিট, তারপরে পুরোদেশীয় বাঁধ। এভাবে তোমরা চিত্র সহ লিখবে কিন্তু। তারপরে আসছে আমাদের ভৌমজল উৎস। ভৌমজল উৎস কটা? 4টে। একটা হচ্ছে তুষারপাত, বৃষ্টিপাত, মেন উৎস। তারপরে হচ্ছে মিটোরিক জল মানে অভ্যুৎপাতের জল। একটা পাললিক বা স্বাভাবিক জল। আর একটা হচ্ছে আমাদের উৎসেন্দু জল। তাহলে আমাদের জলের উৎস হচ্ছে 4টে। জলের নিয়ন্ত্রক গুলো কি কি? যদি বলে ভৌমজলের নিয়ন্ত্রক গুলো কি কি, তাহলে বলতে হবে বৃষ্টিপাত, অধঃক্ষেপণ, আর্দ্রতা, ভূমির ঢাল, শিলা সছিদ্রতা, এইভাবে পয়েন্ট লিখতে হবে। প্রস্রবণের শ্রেণীবিভাগ করো, এটাও কিন্তু 3 মার্কের জন্য খুব ইম্পর্টেন্ট। প্রস্রবণ আমাদের পৃথিবীতে অনেক ধরনের হয়। উষ্ণ প্রস্রবণ, যেমন আমাদের বক্রেশ্বর পশ্চিমবঙ্গে দেখা যায়। শীতল প্রস্রবণ, সহস্রধারা। তারপরে হচ্ছে আমাদের গিজার বা গাইজার, সব থেকে হচ্ছে গরুর সিংহের মতো গর্জন করতে করতে আইরি শব্দ গিজার। তারপরে আমাদের আছে চ্যুতি প্রস্রবণ। হ্যাঁ, এই যে ভাগগুলো প্রস্রবণের শ্রেণী ভাগগুলো। তারপরে আসছে আমাদের কি আরোহণ কি অবরোহণ কি, আরোহণ অবরোহণের মধ্যে পার্থক্য কি, পর্যায়ন কি। তাহলে আরোহণ এবং অবরোহণকে একত্রে বলা হচ্ছে পর্যায়ন। ঠিক আছে, আরোহণ এবং অবরোহণকে একত্রে কি বলা হচ্ছে? পর্যায়ন। সম্মুখ তটভূমি ও পশ্চাৎ তটভূমির মধ্যে পার্থক্য লেখো, খুব মোস্ট ইম্পর্টেন্ট। সম্মুখ তটভূমি আর হচ্ছে পশ্চাৎ তটভূমি। তারপরে হচ্ছে রিয়া উপকূল ও ফিওর উপকূলের মধ্যে পার্থক্যগুলো লেখো, খুব ইম্পর্টেন্ট। রিয়া উপকূল ও ফিওর উপকূলের মধ্যে পার্থক্য। স্বাভাবিক ক্ষয়চক্র ও মরু ক্ষয়চক্রের মধ্যে পার্থক্য বা সংক্ষিপ্ত বিবরণ দাও। তাহলে এই যে স্বাভাবিক ক্ষয়চক্রের ধারণা দিয়েছিল উইলিয়াম মরিস ডেভিস, আর মরু ক্ষয়চক্রের ধারণা কে দেয়? এলসি কিং। এই যে পার্থক্যটা আমি বলছি, স্বাভাবিক ক্ষয়চক্র দেখা যায় নদীতে, আর মরু ক্ষয়চক্র দেখা যায় মরু অঞ্চলে। স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে তৈরি হয় আমাদের মোয়ারক, আর মরু ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে তৈরি হয় ইনসেল বার্স। স্বাভাবিক ক্ষয়চক্রে তৈরি হয় পেরিপ্লেন, আর মরু ক্ষয়চক্রে তৈরি হয় পেডিপ্লেন। তো কি বললাম, পার্থক্যটা দেখো সবার বন্ধুরা। স্বাভাবিক ক্ষয়চক্রের ধারণা জানছে উইলিয়াম মরিস ডেভিস, আর মরু ক্ষয়চক্রের ধারণা দেন এলসি কিং। স্বাভাবিক ক্ষয়চক্র দেখা যায় নদীতে, মরু ক্ষয়চক্র দেখা যায় মরুভূমিতে। স্বাভাবিক ক্ষয়চক্রের ফলে বার্ধক্য পর্যায়ে মোয়ারক সৃষ্টি হয়, আর মরু ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে আমাদের ইনসেল বার সৃষ্টি হয়। স্বাভাবিক ক্ষয়চক্রে আমাদের পেনিপ্লেন তৈরি হয়, আর মরু ক্ষয়চক্রে আমাদের পেডিপ্লেন তৈরি হয়। পুনর্জীবন ফলে, নদীর পুনর্জীবন লাভের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো কি কি, এটা আমাদের খুব মোস্ট ইম্পর্টেন্ট। নদীর পুনর্জীবন লাভের ফলে কি কি হয়? তোমরা জানো যে নদীর পুনর্জীবন লাভের ফলে আমাদের নিক বিন্দু বা নিক পয়েন্ট তৈরি হয়, জলপ্রপাত তৈরি হয়। তারপরে হচ্ছে খাস কাটা যে অংশগুলো সিঁড়ির ধাপের মতো সোপান সৃষ্টি হয়। হ্যাঁ, এই হচ্ছে নদীর পুনর্জীবন লাভের ফলে সৃষ্ট ভূমিরূপ। তারপরে ভ্যালি উপত্যকার মধ্যে উপত্যকা সৃষ্টি হয়। তাহলে পুনর্জীবন লাভের ফলে সৃষ্ট ভূমিরূপ হচ্ছে নিকবিন্দু, ভ্যালি। আর হচ্ছে আমাদের এইগুলো লিখতে হবে। মৃত্তিকা সৃষ্টিতে সক্রিয় নিয়ন্ত্রক গুলো কি কি? ওই যে আমাদের জীবকুল, জলবায়ু, ভূপ্রকৃতি, এগুলো তোমরা দেখে রাখবে মৃত্তিকা সৃষ্টিতে কি হয়। তারপরে ত্রিকোষ মডেল তত্ত্বটি সম্পর্কে লেখো। ছবি দিয়ে আমাদের যে 3টে কোষ আছে পৃথিবীতে, একটা হচ্ছে ফেরেল কোষ, একটা হ্যাডলি কোষ, একটা মেরু কোষ। মরু উদ্ভিদের বৈশিষ্ট্য শ্রেণীবিভাগ করো। মরু উদ্ভিদের বৈশিষ্ট্য, এখানে আমাদের পৃথিবীতে 4 রকমের উদ্ভিদ হয়। একটা হচ্ছে হাইড্রোফাইট মানে জলজ উদ্ভিদ, তারপরে মেসোফাইট মানে আমাদের স্বাভাবিক উদ্ভিদ, আম জাম কাঁঠাল, এগুলো মেসোফাইট বলা হচ্ছে।
হ্যালোফাইট মানে জলজ উদ্ভিদ, পদ্ম, তারপরে হচ্ছে শ্যাওলা, হ্যাঁ এগুলো কচুরিপানা, এগুলো হচ্ছে আমাদের জলজ উদ্ভিদ। আর একটা হচ্ছে আমাদের কি হ্যালোফাইট মানে লবণাম্ব উদ্ভিদ। এই চারটে উদ্ভিদের পার্থক্য, হ্যালোফাইট উদ্ভিদের সঙ্গে স্বাভাবিক উদ্ভিদের পার্থক্য, বা আমরা এটা আসতে পারে যে ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো। তাহলে ম্যানগ্রোভ উদ্ভিদে যদি বলে অভিযোজনগত বৈশিষ্ট্য কি, তাহলে বলতে হবে জলজ অঙ্কুরোদ্গম দেখা যায়, তারপরে হচ্ছে আমাদের এই শ্বাসমূল দেখা যায়, ঠেসমূল দেখা যায়। তো প্রত্যেকটা উদ্ভিদে কিন্তু অভিযোজনগত বৈশিষ্ট্য আছে। যেমন এদের সুন্দরবনের মাটিতে মূল বেশি গভীরে প্রবেশ করতে পারে না, তাই এদের ঠেসমূল বা শ্বাসমূল দেখতে পাওয়া যায়। তারপরে বলছে কি বায়ুমণ্ডলে ওজোন স্তর অবক্ষয়ের কারণগুলো লেখো। বায়ুমণ্ডলে ওজোন স্তর অবক্ষয়ের কারণগুলো লেখো। এই যে ওজোন স্তরের যে অবক্ষয়টা, এই অবক্ষয়টা আমাদের মোস্ট ওয়ালি খুব ইম্পর্টেন্ট। তো প্রথমে কি দেবে, মানব জগতের উপর ওজোন স্তর কি প্রভাব ফেলে। যদি ওজোন ছিদ্র দিয়ে যদি ওজোন গ্যাসটা আমাদের শরীর গায়ের প্রভাব, সিএফসি গ্যাসটা পড়ে, তাহলে কি হয়, প্রত্যেকটা মানুষের ঘরে কিন্তু আগামী 2030 সালে প্রত্যেকটা ঘরে কিন্তু একটা করে ক্যান্সার হবে। সে ত্বক ক্যান্সার হতে পারে বা অন্য ক্যান্সার হতে পারে, ঠিক আছে। তারপরে কি বলছে, ক্যান্সার উপদ্রব বাড়বে, মেয়েদের ব্রেস্ট ক্যান বা স্তন রোগ বিশেষজ্ঞ রোগগুলো সৃষ্টি হয়। হ্যাঁ, এই যে তারপর উদ্ভিদের প্রজনন ক্ষমতা, উদ্ভিদের যে আম, উৎপাদনগত ক্ষমতা সেটা কমে যাবে। হ্যাঁ, তারপরে পতঙ্গ, প্রাণী এগুলো বিলুপ্তি ঘটবে। এই হচ্ছে ওজোন স্তর অবক্ষয়ের কারণ। তারপর হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণপাত ও নাতিশীত ঘূর্ণপাতের পার্থক্য, খুব ইম্পর্টেন্ট। ক্রান্তীয় ঘূর্ণপাত যেমন আমাদের পৃথিবীতে সব থেকে টর্নেডো, হ্যারিকেন, সাইক্লোন, এগুলো হচ্ছে আমাদের ক্রান্তীয় ঘূর্ণপাত। অর্থাৎ ক্রান্তীয় অঞ্চলে যে ঘূর্ণপাত সৃষ্টি হয় তাকে ক্রান্তীয় ঘূর্ণপাত বলা হচ্ছে। আর পৃথিবীর 25 থেকে বা 30 থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে যে ঘূর্ণপাত দেখা যায় তাকে হচ্ছে নাতিশীতোষ্ণ ঘূর্ণপাত। ক্রান্তীয় ঘূর্ণপাতের ক্ষয় ক্ষমতা বেশি, আর নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের ক্ষয় ক্ষমতা কম। ক্রান্তীয় ঘূর্ণপাতে ধ্বংস ক্ষমতা বেশি, আর নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের ধ্বংস ক্ষমতা কম। ক্রান্তীয় ঘূর্ণপাত স্বল্পস্থায়ী, আর নাতিশীতোষ্ণ ঘূর্ণপাত দীর্ঘস্থায়ী। এই যে পার্থক্যটা খুব ইম্পর্টেন্ট। তাহলে দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য, হ্যাঁ মোস্ট ইম্পর্টেন্ট। একবার 2025 সালে দুর্যোগ বিপর্যয়ের পার্থক্য। তোমরা জানো দুর্যোগ কাকে বলে, বিপর্যয় কাকে বলে। দুর্যোগ হচ্ছে যে কোনো একটা প্রাকৃতিক ঘটনা ঘটলো, ধরো ভূমিকম্প হলো, যদি 100 জন মারা যায় তাহলে সেটা হবে দুর্যোগ। 100-র বেশি হয়ে গেলে সেটা হচ্ছে বিপর্যয়। এই যে বন্যা হচ্ছে, বন্যার দুর্যোগ হচ্ছে ছোট, বিপর্যয় হচ্ছে বড়। দুর্যোগ হচ্ছে বিপর্যয়ের কারণ, আর বিপর্যয় হচ্ছে দুর্যোগের ফল। এই যে দুর্যোগ বিপর্যয়ের মধ্যে পার্থক্য খুবই ইম্পর্টেন্ট। এটা দুর্যোগ বিপর্যয়ের মধ্যে পার্থক্য তোমরা দেখে যাবে। দুর্যোগের বিপর্যয় 3টে পর্যায় থাকে। যে দুর্যোগ একটা যেমন বিপর্যয় হওয়ার পূর্ববর্তী অবস্থা, বিপর্যয় চলাকালীন একটা অবস্থা, আর বিপর্যয়ের পরবর্তী অবস্থা। তাহলে বিপর্যয়ের বিভিন্ন পর্যায়, 3টে পর্যায়: বিপর্যয় পাক, বিপর্যয় চলাকালীন, আর বিপর্যয়ের পরবর্তী অবস্থা। এটা তোমরা দেখে রাখবে। তারপর যে গ্রিন হাউস প্রভাবের ফলাফল গুলো কি কি। গ্রিন হাউস প্রভাবের ফলাফল খুব ইম্পর্টেন্ট। যেমন আমাদের গ্রিন হাউস প্রভাবের ফলে কি হচ্ছে, আমাদের যে জলবায়ুগত দুর্যোগ সেগুলো কিন্তু দিন দিন বাড়ছে। পৃথিবীর গড় উষ্ণতা বেড়ে যাচ্ছে। এই যে পৃথিবীর আগামী 2030 সালে বলছে যে আমাদের যদি আমরা দেখি তাহলে আগামী বছরগুলো দেখা যাবে 2-5 বছর পর, যে ঋতু বলতে একটাই ঋতু হবে সারা বছরই, গ্রীষ্মকাল। শীতকাল বসন্তকাল থাকবে না, এরকম বলছে বিজ্ঞানীরা। মানে স্বাভাবিক টেম্পারেচার গড়ে 2 থেকে 2.5 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়ে যাবে। হিমালয়ের বরফ গলে যাবে, বরফ গলে যাওয়া জলগুলো আমাদের যদি সমুদ্রের মধ্যে আসে তাহলে কি হবে, সমুদ্র সংলগ্ন যে দ্বীপগুলো আছে সেই দ্বীপগুলো জলের মধ্যে ডুবে পড়বে। এর ফলে কি হবে, শ্রীলঙ্কা, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ডুবে যাবে। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে কি, সমুদ্রের জলতল বৃদ্ধি পাবে। 2 নম্বর, বন্যার সৃষ্টি হতে পারে। তারপর বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী বিলুপ্ত হয়ে পড়বে। হ্যাঁ, এই যে গ্রিন হাউস প্রভাবের ফলাফল গুলো। এলনিনো, লালনিনো কি। এলনিনো হচ্ছে, এলনিনো কথা হচ্ছে দুরন্ত বালক, লালনিনো কথা হচ্ছে শান্ত বালিকা। এলনিনো উষ্ণ স্রোত, লালনিনা শীতল স্রোত। এলনিনো দেখা যায়, এলনিনোর ফলে ভারতে আমাদের কি হচ্ছে, বন্যা, খরা সৃষ্টি হচ্ছে। লালনিনার ফলে আমাদের ভারতে বন্যার সৃষ্টি হচ্ছে। এই পার্থক্যটা খুব ইম্পর্টেন্ট। ঘূর্ণপাত ও প্রতি ঘূর্ণপাতের পার্থক্য। ঘূর্ণপাতের কেন্দ্রে আমাদের নিম্নচাপ থাকে, প্রতিকূল ঘূর্ণপাতের কেন্দ্রে উচ্চচাপ থাকে। ঘূর্ণপাতের ফলে ধ্বংসাত্মক ক্ষমতা বেশি, প্রতিকূল ঘূর্ণপাতের ধ্বংসাত্মক ক্ষমতা কম। ঘূর্ণপাত গতিবেগ বেশি, প্রতিকূল ঘূর্ণপাতের গতিবেগ কম। ঘূর্ণপাত দেখা যায় ক্রান্তীয় অঞ্চলে, নিরক্ষীয় অঞ্চলে, আর প্রতিকূল ঘূর্ণপাত দেখা যায় আমাদের নাতিশীতোষ্ণ অঞ্চলে। এই যে এইটা ইম্পর্টেন্ট। তারপর জীববৈচিত্র্য সংরক্ষণের পদ্ধতিগুলো কি। জীববৈচিত্র্য সংরক্ষণের পদ্ধতি তোমরা জানো, যে কিভাবে করা হয়। আলফা, বিটা, গামা বৈচিত্র্য আছে। এছাড়া আমাদের কিছু কিছু পার্থক্য, যেমন এলিভেশনের পার্থক্য ইম্পর্টেন্ট। পেডোগাল, পেডাল ফার, মৃত্তিকার পার্থক্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপর এই যে পার্থক্য আমরা কিন্তু দেখে রাখবো। তো আজ হচ্ছে প্রাকৃতিক ভূগোলের আমাদের আলোচনা হলো। তোমরা এইভাবে অ্যান্সার করবে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। এগুলো আজকে রাখছি।